বাইজি কন্যা পর্ব ২৪ লিখেছেন জান্নাতুল নাইমা। শহিনুরকে নিয়ে অলিওলের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরে নিজ কক্ষে স্বস্তি নিয়ে বসেছিল শারমিন। তখন বাইজি গৃহের ভিতরে এসে জানিয়ে গেল প্রণয় চৌধুরী এসেছে এবং জরুরি তলব করছে তাকে। বাইজি গৃহের প্রধান বৈঠকখানায় বসে আছে সে। ভ্রুদয় কুঁচকে বসে থাকা থেকে উঠে দাঁড়ালো শারমিন। জমিদারের সেই পুত্র এসেছে, যাকে নিয়ে অনেক বাইজিদের মধ্যেই ভিন্ন ভিন্ন কল্পনা রয়েছে। পাঁচফ্রন গৃহের কয়েকজন ভীতদের নিকট শুনেছিল জমিদারের পুত্রদের মধ্যে একমাত্র প্রণয় চৌধুরী বাইজিদের প্রতি কোনো আগ্রহ দেখায় না, বোধ করে না বিন্দু আকর্ষণও। শুধু কি শুনেছে, সেই রাতে স্বচক্ষে দেখেছেও বাইজিদের প্রতি জমিদারের এই পুত্রের ঘৃণার মাত্রাটুকু। তাহলে আজ কেন এই গৃহে তার প্রবেশ? কেনই বা প্রধান বাইজিকে ডাক? অসংখ্য প্রশ্ন মনের উকি ঝুঁকে মারতে শুরু করলো। সেসব প্রশ্নের উত্তর মিলবে বৈঠকখানায় গেলেই। তাই দেরি না করে বৈঠকখানার দিকে পা বাড়ালো সে। তেজস্বী মুখশ্রী এবং প্রচণ্ড দাম্ভিকতার সহিত বৈঠকখানায় উপস্থিত হলো শারমিন বাইজি। ডিভানে পায়ের উপর পা তুলে বসেছিল প্রণয়। শারমিন উপস্থিত হতেই অত্যন্ত গুরুগম্ভীর হয়ে গেল সে। কিঞ্চিৎ ঘৃণার আভাস পাওয়া গেল তার চোখে আর মুখে। সে আভাসটুকু টের পেয়ে তাচ্ছিল্যের হাসি হেসে তীক্ষ্ণ কণ্ঠে শারমিন বলল, এতই যখন ঘৃণা, এ গৃহে প্রবেশ কেন জমিদার পুত্র? শারমিনার এহেন বাক্যে সহসা তার দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। পা থেকে মাথা অবধি শারমিনকে অতি সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করে কেন জানি চোখ মুখ থেকে ঘৃণাটুকু কেটে গেল তার। কিঞ্চিৎ বিস্ময় ভর করল দৃষ্টিতে। কেন জানি শারমিনকে প্রচণ্ড সাহসী, প্রচণ্ড দাম্ভিক একজন নারী বলে মনে হচ্ছে তার কাছে। শারমিনের দৃঢ় দৃষ্টি, দৃঢ় কণ্ঠে একটু মনে হচ্ছে না সে অতি কুণ্ঠিত এক বাইজি, বরং আত্মবিশ্বাসী এবং শক্তিশালী একজন নারী মনে হচ্ছে। কিন্তু এক প্রধান বাইজির মাঝে এমন কিছু সত্যি অকল্পনীয়। তাই দাপটের সঙ্গে উত্তর দিল, ঘৃণা আছে বলে প্রবেশ নিষেধ, এ কথা ভাবলে কি করে বাইজি তুমি? শারমিন মৃদু হেসে বলল, শুনেছি জমিদারের এ পুত্র নাকি এই গৃহে কুস্মিনকালেও পা রাখিনি। আজ কেন বা কী প্রয়োজনে এ গৃহে পা পড়ল জানতে পারি কি? একটু নড়ে চড়ে বসলো প্রণয়। ডান পায়ের উপর পা তুলে স্থির হয়ে বসল। সুস্পষ্ট দৃষ্টিদ্বয় শারমিনের দিকে নিক্ষেপ করে দ্বিধাহীন বাক্যে বলল, তুমি বড় সৌভাগ্যবতী বাইজি। তোমার কন্যা শহিনুরের বিবাহ পয়গাম নিয়ে এসেছে স্বয়ং জমিদার পুত্র, এবং পাত্র স্বয়ং সে নিজেই। অহংকারে জর্জরিত প্রণয় চৌধুরীর সোজাসাপটা বাক্য শুনে স্তম্ভিত হয়ে গেল শারমিন। ক্রমশ চোয়াল জোড়া দৃঢ় হতে থাকলো তার। নিজের মেয়েকে নিয়ে এহেন প্রস্তাব পেয়ে শারমিনের মুখভঙ্গি যেমনটা আশা করেছিল, প্রণয় তেমনটা না পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। শারমিনের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে দৃঢ়চিত্রে বলল, জমিদার পুত্র হয়ে অতি সাধারণ এক বাইজি কন্যাকে হৃদয়ে স্থান দিয়েছে আমি। পৃথিবীর সব জায়গায় মানুষের স্থান অনুমতি সহকারে হয়, একমাত্র হৃদয়ে স্থান পেতেই কোনো অনুমতি লাগে না, স্থান দিতেও অনুমতির প্রয়োজন পড়ে না। শারমিন বাইজি, তুমি কি আমার কথা বুঝতে পারছ? চৈতন্য ফিরে পেল শারমিন। আকস্মিক প্রণয়ের দৃঢ় দৃষ্টিতে স্থির চোখে তাকালো সে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই দৃষ্টিতে যেমন ভাষা আশা করেছিল তেমনটি দেখতে পেল না। তাই অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি না, আমি আপনার এই দৃষ্টিকে বিশ্বাস করি না। বাঁকা হেসে প্রণয় বলল, আমার দৃষ্টিকে বিশ্বাস করার প্রয়োজন নেই বাইজি। শুধু এটুকু নিশ্চিত থাকো, সৃষ্টিকর্তা তোমার কন্যাটিকে আমার জন্যই তৈরি করেছেন। ভুল। স্বয়ং অলিওল চৌধুরীরও সাহস নেই নূরের জীবনের সিদ্ধান্ত নেওয়ার। সেখানে আপনি আমার কাছে বড়ই তুচ্ছ। শুনেছি সন্তানের মঙ্গল চিন্তা করাই প্রতিটি মায়ের কর্তব্য। শারমিন বাইজি কি নিজের কর্তব্যটুকুও ভুলে গিয়েছে? না, ভুলিনি, কিন্তু এটুকু সারা জীবন মনে রেখেছে এবং রাখবে। এই অভিশপ্ত গৃহ থেকে
জমিদারদের অশুভ ছায়া থেকে নিজ কন্যাকে রক্ষা করতে হবে। একটা সুনিশ্চিত ভবিষ্যৎ নির্ণয় করতে হবে। যদি বলি নূরের সুনিশ্চিত ভবিষ্যৎ আমি, অসম্ভব। তুমি উত্তেজিত হচ্ছ বাইজি। একটু ভেবে দেখো, যে প্রণয় চৌধুরী এই গৃহমুখী হওয়ার কথাও কল্পনা করতে পারেনি, সেই প্রণয় চৌধুরী আজ স্বয়ং এসেছে শুধুমাত্র তোমার কন্যা শহিনুরকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠল শারমিনের। তীব্র অস্বস্তি নিয়ে বলল, আমি ঘৃণা করি এই জমিদার বংশকে। আর আমি এও জানি গোপন কোনো অভিসন্ধি নিয়ে আপনি এমন একটি প্রস্তাব নিয়ে এসেছেন। হয়তো এটা পলাশ চৌধুরীর কোনো চাল। চাপা নিঃশ্বাস ছেড়ে বক্ষস্থল টান টান করে দাঁড়ালো প্রণয়। দুহাত সন্তর্পণে পকেটে গুজে নিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা আমার পছন্দ নয়। আমার অভিসন্ধি যদি খারাপ হতো, এভাবে তোমার সামনে এসে কথা বা সময় কোনোটাই অপচয় করতাম না। তাছাড়া আমি আমার নীতিতে সর্বদা অটল। তোমার কন্যাকে আমার মনে ধরেছে। আমার সঙ্গে আমার ভাইদের গুলিয়ে ফেলো না বাইজি, বড় ভুল হয়ে যাবে। এক ঢোক গিলল শারমিন। সন্ধিহান দৃষ্টিতে এক ঢেকে তাকিয়ে রইল প্রণয়ের গম্ভীর মুখ পানে। বলল, হুমকি দিলেন আমাকে? হবু শাশুড়িকে হুমকি দিতে নেই। বাঁকা হেসে কথাটি বলতেই শারমিনের ভুরুজোড়া কুঁচকে গেল। বলল, যদি বলি নূর অন্য কারোর বাগদত্তা? সে তো আমিও ছিলাম। আমি নূরকে এখন থেকে অনেক দূরে পাঠিয়ে দিব। জমিদারের কোনো পুত্রের হাতেই আমি আমার কন্যাকে তুলে দিব না, কোনোভাবেই না। বুকের ভিতর তীব্র অস্থিরতা থাকলেও তা চেপে কিঞ্চিৎ ক্ষোভের সঙ্গে প্রণয় বলল, জমিদারের এই এক পুত্রের নিকটই তোমার কন্যা বন্দি পড়বে, আর সে হলাম আমি। তোমার কন্যাকে বড় মনে ধরেছে বাইজি। তোমার কন্যার প্রতি জমিদারের বাকি পুত্ররা দেহের তাগদ অনুভব করলেও মনের তাগদ একমাত্র আমি অনুভব করি। সুচিন্তায় সুভাষণে প্রস্তাব দিয়ে গেলাম। ভেবে চিন্তে সিদ্ধান্ত জানিও। তোমার সিদ্ধান্তের উপরই অনেক কিছু নির্ভর করবে। তুমি আমাকে তোমার কন্যা দান করো, বিনিময়ে যা পাবে কল্পনারও বাইরে। চল শক্ত করে শারমিন কিছু বলতে উদ্যত হতেই হাত উঠিয়ে থামিয়ে দিল প্রণয়। মুচকি হেসে বলল, ভেবে চিনতে সিদ্ধান্ত জানাবে। আর হ্যাঁ, গোপনে কি পরিকল্পনা করছো জানি না। নূরকে দূরে পাঠাবে এমন পরিকল্পনা যদি করে থাকো, তাহলে তুমি বড় বোকামি করছো বাইজি। পলাশ চৌধুরী থাকতে নূরকে তুমি সঠিক জীবন দিতে পারবে না। আর পলাশ চৌধুরীর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমি ব্যতীত স্বয়ং অলিয়ল চৌধুরীরও নেই। আসি বাইজি। তোমার কন্যাকে অতি শীঘ্রই আমার ঘরণী করে নিয়ে যাব। স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে তোমার মতো মানবীর সিদ্ধান্ত বড়ই তুচ্ছ। গভীর রাত। শারমিনের বুকে মুখ গুজে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে শহিনুর, অথচ শারমিনের দু চোখ তন্দ্রাহীন। ইদানিং কেমন যেন হাঁসফাঁস লাগে শারমিনের। খেতে ইচ্ছা করে না, ঘুমোতে ইচ্ছা করে না, শুধু সবসময় শহিনুরকে বুকের মাঝে লুকিয়ে রাখতে ইচ্ছে করে। বিরামহীনভাবে শহিনুরের মুখ পানে চেয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। ইচ্ছে করে শহিনুরের সাথে অনেক অনেক গল্প করতে, নিজের ভেতরকার সমস্তটাই মেলে ধরতে, সর্বোপরি নিজেকে প্রকাশ করতে, যাতে মেয়েটা কঠিন জীবনের কাঠিন্যতা অনুভব করতে পারে। একদিন তো সেও নূরের মতো অবোধ ছিল। এই জগৎটাও বড্ড ছোট ছিল। কথাই আছে, মানুষ ঠিকই শিখে। শারমিনও শিখেছে। এই শিক্ষা পুঁথিগত কোনো শিক্ষা নয়, বরং নিজের জীবন পরিধি থেকে শিক্ষা লাভ। নিজেই সেই শিক্ষাটুকুই শহিনুরকে প্রদান করার চেষ্টা করছে। কিন্তু শহিনুর কি ঠিক তার মতোই অনুভব করতে পারছে, নাকি কমতি রয়ে গিয়েছে? শারমিনের এরূপ নানা রকম চিন্তার ভিড়ে নতুন চিন্তা যুক্ত হয়েছে, তা হলো প্রণয়। গতকাল প্রণয়ের দেওয়া প্রস্তাবটির জন্য মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। প্রণয়ের বলা সেই কথাগুলো কোনো ক্রমেই ভুলতে পারছে না সে। সত্যি সত্যি কি সে বোকামি করছে? অলিয়ল কি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে? অলিয়ল চৌধুরী কি সত্যি বিশ্বাসযোগ্য?
ভাবতে ভাবতে শহীনুরের দিকে দৃষ্টি পড়ল শারমিনের। কিছু একটা ভেবে মৃদু সুরে ডাকলো, নূর, নূর। ঘুম কাতুরে কণ্ঠে শহীনুর প্রশ্ন করল, আম্মা ডাকো তুমি? শহীনুরের মাথায় মুখে হাত বুলাতে বুলাতে শারমিন বলল, হ্যাঁ মা, ওঠো তুমি। শহীনুর ধীরে ধীরে উঠে বসল। ঘুম ছাড়তে একটু সময় নিল। যখন একদম ঘুম ছেড়ে গেল, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মায়ের দিকে। শারমিনের দৃষ্টিজোড়া চিকচিক করছে। ধীরে ধীরে সে দৃষ্টি পুরোপুরি ঝাপসা হয়ে উঠল। একসময় চোয়াল বেয়ে অশ্রুপাত শুরু করলো। শহীনুর ভয় পেয়ে হাত বাড়িয়ে অশ্রুকণা মুছে দিতে দিতে নম্র কণ্ঠে প্রশ্ন করল, ও আম্মা, কি হয়েছে তোমার? শারমিন শহীনুরের হাতের পিঠে চুমু খেল। বলল, নূর, তোর কি আমাকে দেখে মনে হয় আমি বাধ্য হয়ে অলিয়ল চৌধুরীর বাইচি গৃহে পড়ে আছি? চিন্তান্বিত হয়ে শহীনুর বলল, ওই জমিদারের আম্মার জন্যই তো তুমি এখানে আছো আম্মা। নূর, সেদিন আমার একটি নিরাপদ আশ্রয় দরকার ছিল, কিন্তু পরিস্থিতি আমার বিপক্ষে ছিল বলে অলিয়লের সাহায্য নিতে বাধ্য হয়েছি। শুধুমাত্র তোর কথা ভেবে আমি বাইজি উপাধি মেনে নিয়েছি, কিন্তু তারপর বহু সুযোগ থাকা সত্ত্বেও আমি এক গৃহ ত্যাগ করিনি। অবাকান্বিত হয়ে শহীনুর প্রশ্ন করল, কেন আম্মা? দীর্ঘশ্বাস ছেড়ে শারমিন বলল, তুই জন্মানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখান থেকে পালিয়ে যাব। দিনক্ষণের অপেক্ষায় ছিলাম তোর বাবার থেকে একটি প্রশ্নের জবাব পাওয়ার। অনুভব করেছিলাম আমার একটা ভুল হয়ে গিয়েছে, হওয়ারই কথা, নেহাত বাচ্চা একটা মেয়ে ছিলাম কি না। কিন্তু এখানে থাকার সময় যত বাড়তে থাকলো তত আমার বুদ্ধি খুলতে শুরু করলো। সেই সাথে কুটিলতায় ভরপুর জমিদার অলিয়ল চৌধুরীকে ধীরে ধীরে চিনতে বুঝতে শুরু করলাম। যেদিন আমি তোকে নিয়ে সত্যি সত্যি এক গৃহ ত্যাগ করার চেষ্টা করলাম, সেদিনের সন্ধ্যাবেলায় খবর পেলাম তোর বাবা আর এই পৃথিবীতে নেই, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। রাতে পালানোর সময় ধরা পড়ে গেলাম। অলিওলার পা ধরে কত আহাজারি করলাম, কিন্তু মুক্তি পেলাম না। কত কেঁদেছি, ছটফট করেছি মানুষটাকে শেষবার দেখার জন্য, কিন্তু অলিওল চৌধুরী কঠিন রূপ ধারণ করে আমাকে তোর বাবার কাছে যেতে দেয়নি, শেষবারের মতো দেখতেও দেয়নি। তারপর থেকে কেমন একটা ভয়ে তটস্থ হয়ে থাকতো জমিদার। আমি বেশ বুঝতে পারি এই ভয় শুধু আমাকে হারানোর নয়, সাংঘাতিক কোনো সত্যি প্রকাশ পেয়ে যাবারও ভয়। কিন্তু সেই সত্যিটা আজ করতে পারলেও যোগ্য প্রমাণের অভাবে নিশ্চুপ থাকলাম। তারপর থেকে আর চেষ্টা করিনি পালানোর। মনে মনে শুধু একটাই বিশ্বাস রেখেছিলাম, যে জবাবটা আমি পাইনি সেই জবাবটা একদিন অবশ্যই পাবো। সেই জবাবের অপেক্ষাতেও আজও বসে আছি। আজকে শারমিনের কাছে সবটাই স্পষ্ট, জবাবটাও স্পষ্ট, তবুও অপেক্ষায় আছে প্রমাণ হওয়ার। দুনিয়ার বিচারালয় তো প্রমাণে বিশ্বাসী, কিন্তু আমি জানি আমার প্রতি হওয়া অন্যায়গুলো বিচার কোথাও পাবো না। তাই নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচারক আজ আমি নিজেই। একদিন না একদিন সাক্ষী জোগাড় করব, প্রমাণ নিশ্চিত করব, শাস্তি দেব বিশ্বাস ধ্বংসকারীকে, আমার অনুভূতির খুনিকে, আমার মানুষটার খুনিকে। ক্রোধান্বিত হয়ে শারমিনের তীব্র কণ্ঠে অন্তরাত্মা কেঁপে উঠল শহীনুরের। কম্পিত কণ্ঠে সে মাকে শুধালো, আম্মা, আব্বাকে কি জমিদার খুন করছে? চমকে মেয়ের দিকে তাকালো শারমিন। কপাল পেয়ে চলা অশ্রুকণা দু হাতে মুছে নিয়ে বলল, যদি সেসব ঘটনার পেছনে অলিওলের হাত থাকে তাহলে তো তোর বাবার দেহের আগেই মনের খুন হয়েছে মা, সেটাই বুঝেছি। শহীনুরকে মুখে এইসব কথা বললেও মনে মনে শহীনুরের কথাটা ঠিকই ভাবলো শারমিন। সে আনমনে বিড়বিড় করতে করতে বলল, এমনটাও তো হতে পারে। পরক্ষণে সর্বাঙ্গ কেঁপে উঠল তার। চোখ মুখ শক্ত করে বলল, এমন কিছু হলে সেদিন শুধু অলিওল নয়, পুরো পৃথিবীকেই দেখিয়ে দেব আমার নৃশংসতা। পরের দিন রাত 10টা। শহীনুরের গায়ে বেশ জ্বর, তাই জল পড়তে দিচ্ছিল শারমিন।
এমন সময় বাইজি চুমকি হাঁপাতে হাঁপাতে শারমিনের কক্ষের দ্বারের সম্মুখে এসে দাঁড়ালো। শারমিনকে উদ্দেশ্য করে বলল, আসতে পারি? শারমিন সম্মতি দিতেই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো চুমকি। হাঁপাতে হাঁপাতে বলল, বুবু, পলাশ চৌধুরী বেশ রাগ নিয়ে তোমার কক্ষের দিকে আসছিল। তখনই জমিদার সাহেব পলাশ চৌধুরীর কলার টেনে তার বিশেষ কক্ষে নিয়ে গেল। এক হাতে শহিনুরের কপালে জলপট্টি চেপে ধরে চুমকির দিকে বিচলিত দৃষ্টিতে তাকালো শারমিন। চুমকি কয়েক পল সময় থেমে আবার বলল, জানো পলাশ চৌধুরী কি বলতে বলতে আসছিল? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই চুমকি বলল, বলছিল, একেবারে মেরে দিছি, এইবার কার কাছে মেয়ে পাঠাবি শালি? খাতির করার সময় দিছি, আর তুই আমার সাথে খেলতে আসোস? আজকে দেখামু খেলা কারে কয়। থামলো চুমকি। সাহসে দুপারে উঠে দাঁড়ালো শারমিন। শান্ত গলায় চুমকিকে নিজের কাজে যেতে বলল। চুমকিও বাধ্য হয়ে কক্ষ ত্যাগ করল। শারমিন আর দেরি না করে পা বাড়ালো অলিয়রের বিশেষ কক্ষে। মন বড় কু ডাকছে তার। ঘটনা কি ঘটেছে জানতেই হবে তাকে। অলিয়লের বিশেষ কক্ষ থেকে বেশ চেঁচামেচি শোনা যাচ্ছে। শারমিন যত এগোচ্ছে তত পিতা পুত্রের উচ্চধ্বনি স্পষ্ট হচ্ছে। রাগের বশে পিতা পুত্র কারোরই খেয়াল ছিল না যে তাদের বিশেষ কক্ষের দ্বার উন্মুক্ত রয়েছে। আর এই কক্ষতে প্রবেশের জন্য শারমিনের কোনো কালে অনুমতির প্রয়োজন পড়েনি। অলিয়ল চৌধুরীর নির্দেশ এটা। তাই বিনা দ্বিধায় কক্ষের ভেতর দু কদম বাড়াতেই শারমিন শুনতে পেল অলিয়লের ক্রুদ্ধ কণ্ঠস্বর, তুই ছেলেটাকে মেরে দিয়েছিস, এতে আমার সমস্যা নেই, কিন্তু তুই শারমিনের সাথে কোনো রকম অসভ্যতা করতে পারবি না। এর বিনিময়ে তুই যা চাস তাই পাবি। প্রয়োজনে নূরকে বিনা পরিশ্রমে তোকে পাইয়ে দেব। বৈদ্যুতিক সক্ষার মতো সর্বাঙ্গ কেঁপে উঠল শারমিনের। অসাড় হয়ে আসলো তার পুরো দেহ। দুজনের কেউই টের পায়নি শারমিনের উপস্থিতি। তাই নিঃশব্দে শারমিন পিছিয়ে গেল। দ্বারের পাশের দেয়ালে হেলান দিয়ে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল। বিড়বিড় করে আওড়ালো, তবে কি আমার আনভির বাবা আর নেই? পরক্ষণে থমকে গেল অলিয়লের কিছু গোপন সত্যি বাক্য শুনে, যা তার বক্ষস্থলে তীরের ন্যায় বিঁধল। অলিয়ল পলাশকে শারমিনের গুরুত্ব বোঝাতে গিয়ে চোখের মাথায় বলে ফেলল, তুই যেমন নূরকে পাওয়ার জন্য আজ একজনকে খুন করে বসেছিস, তেমনি বহু বছর আগে শারমিনকে পাওয়ার জন্য আমি কারো সম্মান ধ্বংস করেছি। ধ্বংস করেছি ভালোবাসা। শেষ পর্যন্ত নিজের খালাতো ভাইকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে হত্যা করেছি। নিয়তির নিষ্ঠুরতায় তবুও শারমিনকে আমি পাইনি। জোর করে আমার সীমানায় বন্দি করতে পারলেও শারমিনকে আমি পাইনি। এই বয়সে এসেও যার ভালোবাসা পাওয়ার জন্য আমার মন ব্যাকুল থাকে, সে এই শারমিন। শুধুমাত্র আমার কথায় ওকে আমি এই বাড়িতে গিয়ে রাখতে বাধ্য হয়েছি। তাই বলে এই না ওর সঙ্গে যা খুশি তাই করবে, আর করতে চাইবে আমি তা মেনে নিব। আব্বা! বিস্ময়ে ক্রোধে শরীর কাঁপতে শুরু করলো পলাশের। অলিয়ল বলল, আমার কথা অমান্য করলে পরিণতি খুব ভয়ঙ্কর হবে পলাশ। আপনি আমার আম্মাকে এত বছর ধরে ঠকাচ্ছেন আব্বা। সে তো তুইও মুনতাহাকে ঠকাচ্ছিস। পিতা পুত্রের এই অবধি কথোপকথন শুনতে পেয়ে পাথর মূর্তি শারমিনের অষ্টকোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কপাল বেয়ে গেল অঝরে অশ্রুধারা। বক্ষস্থলে শুরু হলো তাণ্ডব। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে দাউ দাউ করে অগ্নি জ্বলতে শুরু করলো। যে অগ্নিতে আজ ভস্ম হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে জমিদার অলিয়ল চৌধুরীর।